হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আমরা এর আগে প্রথম পত্রের একটা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের একটা বাসার কাজ ছিল, এর আগে আশা করি সবাই করছো। আজকে হচ্ছে আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। লেকচার হচ্ছে 2। আমরা সরাসরি আজকে একটা অঙ্ক নিয়ে কথা বলবো, সৃজনশীল প্রশ্ন হচ্ছে 2। এর আগে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে কথা বলেছি, এবং তার আগে আমরা কয়েকটা কথা আবার একটু মনে করে দিয়ে নিই। অধ্যায় মূলত আসে হচ্ছে আমাদের জাবেদা, এবং সাথে আসে হচ্ছে কিছু খতিয়ান, এবং ক নাম্বারে কিছু ভ্যারাইটিস কোশ্চেন হয়। ভ্যারাইটিস কোশ্চেনের মধ্যে আমরা দেখিয়েছি যে প্রথমে আসে হচ্ছে আমাদের অবশ্যের হার নির্ণয়, অবশ্যযোগ্য মূল্য নির্ণয়, অবশ্যের পরিমাণ নির্ণয়। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। স্ক্রিনে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। 2020 সালের 1 জানুয়ারি তারিখে সানি এন্টারপ্রাইজ 4,70,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করেন। উক্ত মেশিনের আনয়ন খরচ হচ্ছে 10,000 টাকা, বিশেষজ্ঞের ভাতা হচ্ছে 20,000 টাকা, এবং সংস্থাপন ব্যয় হচ্ছে 25,000 টাকা। আমরা এর আগে শিখেছি যে মেশিনের ক্রয় মূল্যের সাথে যাবতীয় খরচগুলো, অর্থাৎ আনয়ন খরচ, বিশেষজ্ঞের ভাতা, সংস্থাপন ব্যয়, বহন খরচ, পরিবহন ভাতা ইত্যাদি খরচগুলো কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে মেশিনের কী বের হয়? মোট মূল্য বের হয়। সাথে আরেকটা জিনিস দেওয়া আছে, মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। এই আয়ুষ্কালের জায়গায় আমাদের লেখা থাকতে পারে হচ্ছে কার্যকরী আয়ুষ্কাল 10 বছর, এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 15,000 টাকা। আমরা আনুমানিক একটা মূল্য ধরেছি যে 10 বছর পরে এর মূল্যটা হবে হচ্ছে 15,000 টাকা। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করে। আমরা অবশ্যই 4টা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। সরলরৈখিক পদ্ধতি, এর আরেকটা নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি, আরেকটা আছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, এবং প্রশ্নে সেটা উল্লেখ আছে যে প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করে। প্রতিষ্ঠানটির হিসাবকাল শেষ হয় 31শে ডিসেম্বর। নর্মালি আমাদের হিসাবকালটা শেষ হচ্ছে 31শে ডিসেম্বর, যদি স্পেসিফিক কোনো তারিখ উল্লেখ না থাকে। আর যদি তারিখ উল্লেখ থাকে তবে সেই ক্ষেত্রে আমাদের 31শে জুলাই হতে পারে, তারপর হচ্ছে যে কোনো মাসের শেষের তারিখটা হতে পারে। এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। সাথে আমাদের কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। মেশিনের মূল্য নির্ণয় করা, অর্থাৎ এই মেশিনটার মূল্য কত টাকা হবে সেটা নির্ণয় করা। আমি আগে বলেছিলাম যে মেশিনের ক্রয় মূল্যের সাথে তার যাবতীয় যে খরচগুলো আছে সেই খরচগুলো যোগ করলে আমাদের যা হয় সেগুলোর নাম হচ্ছে মেশিনের মূল্য নির্ণয়, অথবা মোট ক্রয় মূল্য নির্ণয়। তারপরে হচ্ছে খ নাম্বার প্রশ্নে বলেছে প্রতিষ্ঠানের হিসাব বইতে 2020 এবং 2021 সালের জাবেদা দাখিলা দেখাও। ব্র্যাকেটে লেখা আছে ব্যাখ্যার প্রয়োজন নেই। যদি আমাদের স্পেসিফিক বলা থাকে ব্যাখ্যার প্রয়োজন নেই, তবে আমাদের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর যদি কোনো কিছু লেখা না থাকে তবে সেই ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দেওয়াটা উত্তম। এরপরে আমাদের গ নাম্বার যেটা বলা আছে সেটা হলো প্রতিষ্ঠানটির 2020, 21, 22 সালের অবস্থা হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমাদের অঙ্কটা হচ্ছে 2020 সালের, আমাদের পরবর্তী 3 বছর 20 সাল থেকে শুরু করে নিয়ে 20, 21, 22 সালের অবশ্যই হিসাব প্রস্তুত তৈরি করতে বলছে। অবশ্যই হিসাবের ক্ষেত্রে আমাদের অবশ্যই হিসাব বলতে আমরা বুঝি হচ্ছে খতিয়ান তৈরি করতে হবে এখানে। তো যাই হোক, আমাদের প্রথম যে ক নাম্বার সৃজনশীল প্রশ্ন সেটা বলছে হচ্ছে মেশিনের মোট মূল্য নির্ণয় করা। মেশিনের মোট মূল্যের ক্ষেত্রে আমাদের বের করতে হবে 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর এখানে লেখা আছে, ক নাম্বারের অ্যান্সারটা লেখা আছে মেশিনের মূল্য নির্ণয়। অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বিবরণ এবং টাকার ঘরের একটা ছক কাটতে হবে খুব ছোট করে। এখানে লিখতে হবে বিবরণ, টাকা। প্রথমে আমাদের লিখতে হবে মেশিনের চালান মূল্য। এখানে চালান মূল্য বলতে আমরা বুঝি যে মেশিনটা ক্রয় করতে আমাদের কত টাকা বিক্রেতাকে প্রদান করা হয়েছে, এর সাথে যাবতীয় খরচগুলো, অর্থাৎ আনয়ন খরচ, বিশেষজ্ঞের ভাতা, সংস্থাপন ব্যয় যোগ করার পরে যা হবে এই টোটালটাকে একত্রে বলা হবে মেশিনের মোট মূল্য নির্ণয় অথবা মেশিনের ক্রয় মূল্য নির্ণয়। তো নিশ্চয়ই আমরা এতক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মেশিনের
মোট মূল্য কিভাবে নির্ণয় করে, অথবা মেশিনের মূল্য অথবা মেশিনের ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করে। প্রথমে মেশিনের চালান মূল্য অর্থাৎ মেশিন যে দামে আমি ক্রয় করেছি সেই দামটার সাথে যোগ করতে হবে কি আনয়ন খরচ, বিশেষজ্ঞের ভাতা এবং সংস্থাপন ব্যয়। সবগুলো জিনিস একত্রে যোগ করার পরে আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি আমাদের মেশিনের মূল্য নির্ণয়। আমরা বারবার এই একটা কথাই বলে থাকি যে মেশিনের যে ক্রয় মূল্য থাকে অর্থাৎ যে মূল্য আমি বিক্রেতাকে প্রদান করি তার সাথে যদি আমরা যাবতীয় খরচগুলো যোগ করে দিই তাহলে যা হয় তার নাম হচ্ছে মেশিনের মূল্য নির্ণয় অথবা মেশিনের ক্রয় মূল্য নির্ণয়। আমাদের খ নাম্বার প্রশ্নটা ছিল যে প্রথম 2 বছরের অবশ্যই হিসাব তৈরি করতে হবে, জাবেদা তৈরি করতে হবে। আমাকে লেখা ছিল প্রতিষ্ঠানের হিসাব বইতে 2020 এবং 2021 সালের জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। আমরা হচ্ছে এখানে ব্যাখ্যাটা দেব না, আমাদের প্রথম 2 বছরের জাবেদা চাইছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা নিয়ম একটু মনে রাখতে হবে। আমি যদি মেশিন যে বছর ক্রয় করব সেই বছরের জাবেদা হবে আমাদের 3টা। এক হচ্ছে মেশিন ক্রয় সংক্রান্ত জাবেদা, যদি মেশিন লেখা থাকে মেশিন হিসাবটা ডেবিট হয়, আর নগদান হিসাব অথবা ব্যাংক হিসাবটা কি হয় ক্রেডিট হয়। আমি যদি চেকের মাধ্যমে টাকা প্রদান করি তাহলে ব্যাংক হবে, আর যদি বকেয়া বা ধারে ক্রয় করি তাহলে হবে কি আমাদের প্রদেয় হিসাবটা ক্রেডিট হবে। দ্বিতীয় 2টা জাবেদা হলো আমাদের অবশ্যই সংক্রান্ত জাবেদা, আমাদের মনে আছে নিশ্চয়ই সবার, অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। থার্ড যে জাবেদাটা আসে সেটা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। এই 3টা জাবেদা কোন বছর হবে, যে বছর আমি মেশিনটা কি করব ক্রয় করব সেই বছর হবে জাবেদা হবে কয়টা 3টা। পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে কয়টা 2টা। তো আমাদের 20 সালে যেহেতু মেশিনটা ক্রয় করছি 20 সালের জাবেদা আমরা একটু স্ক্রিনে দেখি। প্রথমে লেখা আছে এখানে 2020, আর তারিখের দিকে একটু খুব ভালো মতো লক্ষ্য রাখবে। সেটা হচ্ছে মেশিনটা ক্রয় করেছি আমি জানুয়ারি মাসের 1 তারিখে। এই কারণে মেশিন ক্রয়ের ক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে হলো মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক তোমরা জাবেদা যেভাবে লিখে দাও নর্মালি জাবেদা ওই একইভাবে লিখতে হবে, মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব কি লিখতে হবে ক্রেডিট। এখানে আমাদের টাকা যাবে হচ্ছে 5,25,000 টাকা। এই 5,25,000 টাকা আমরা কোথা থেকে পেলাম, এই 5,25,000 টাকা হচ্ছে আমাদের মেশিনের মোট যে মূল্যটা ছিল, অর্থাৎ ক নাম্বারের যে মূল্যটা আমাদের বের হয়েছিল মেশিনের মূল্য কত টাকা সেই জিনিসটা হবে এখানে বসবে। এর পরবর্তীতে অবশ্যই এবং আয় সারাংশ এগুলো হচ্ছে বছর শেষে হয়েছে। বছর শেষে হলে আমাদের কি হবে ডিসেম্বরের 31 তারিখ। ডিসেম্বরের 31 তারিখে আমরা বলেছিলাম যে বছর মেশিন ক্রয় করব সেই বছর জাবেদা হবে কয়টা 2টা। একটা হবে অবশ্যই হিসাব ডেবিট আর একটা হবে কি পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে আমরা দেখতে পাইতেছি কি অবশ্যই হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। এখানে আমাদের 51,000 টাকা কিভাবে আসলো, এই 51,000 টাকা বের করতে গেলে আমাকে একটু ওয়ার্কিং অথবা গণনা করে নিতে হবে। গণনাটা কীরকম, মেশিনের অবশ্যই নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম দিন একটু ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম, যে ফর্মুলাটা ছিল এরকম, মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ ডিভাইডেড বাই আয়ুষ্কাল ছিল। তো এখানে আমাদের মেশিনের মোট মূল্য কত টাকা দেওয়া আছে 5,25,000 টাকা। 5,25,000 টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ছিল কত টাকা 15,000 টাকা এবং আয়ুষ্কাল ছিল কত বছর 10 বছর। তাহলে আমি যদি ফর্মুলাটা একটু লিখে দিই ওখানে, মেশিনের মোট ক্রয় মূল্য মাইনাস মেশিনের ভগ্নাবশেষ মূল্য, মোট ক্রয় মূল্য কত 5,25,000 টাকা, সেটা থেকে মাইনাস করতে হবে 15,000 টাকা। এটাকে ভাগ দিতে হবে হচ্ছে কত দিয়ে 10 বছর দিয়ে, অর্থাৎ আয়ুষ্কাল আমাদের কত ছিল 10 বছর। এটা ভাগ দেওয়ার পরে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে আমাদের কত, এই যে আমাদের 51,000 টাকা। তাহলে আমাদের যে বছর অবশ্যই হবে 51,000 টাকা, সেই 51,000 টাকা কী করতে হবে এখানে লিখে দিতে হবে। আমাদের থার্ড যে জাবেদাটা ছিল এটা কিন্তু 2020 সালের 3টা জাবেদা, কারণ আমরা 20 সালে মেশিন ক্রয় করেছি। যে বছর মেশিন ক্রয় করব সেই বছর জাবেদা হবে কয়টা আমাদের 3টা। তো সর্বশেষ জাবেদাটা কী ছিল আমাদের আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। আয় সারাংশের জায়গায় কিছু কিছু বইয়ে দেখবা তোমরা এখানে লিখেছে আয় বিবরণী হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। তো আমাদের সর্বশেষ যে জাবেদাটা ছিল 2020 সালের সেখানে লেখা ছিল কি আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। এই একই প্রশ্ন যদি এইভাবে দেওয়া থাকতো যে অবশ্যই সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও,
অবশ্যই সংক্রান্ত জাবেদা দাখিলা দিতে গেলে আমাদের এই যে শেষের দুইটা জাবেদা অর্থাৎ ডিসেম্বর 31-এর এই জাবেদাটা এবং এই জাবেদাটা দেওয়া হতো। অবশ্যই সংক্রান্ত জাবেদা কেন এদেরকে বলা হয়? কারণ এই দুইটা জাবেদার মধ্যে আমাদের কী লেখা আছে? অবশ্যই লেখা আছে। এখানে কি লেখা আছে? অবশ্যই লেখা আছে। এই কারণেই এই দুইটা জাবেদাকে বলা হয় অবশ্যই সংক্রান্ত জাবেদা। আমার আরেকটা বছর চাইছে, সেটা হলো 2021 সাল। 21 সালে যেহেতু আমি মেশিন নতুন করে ক্রয় করিনি, সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে কয়টা? দুইটা। কি কি? শেষের দুইটা জাবেদা। জাস্ট যেহেতু সরলরৈখিক পদ্ধতি, তোমরা জাস্ট কপি পেস্ট করবা। কপি পেস্টটা কীরকম? আমাদের 2020 সালে যেভাবে শেষের দুইটা জাবেদা আমি লিখলাম, অর্থাৎ এই দুইটা জাবেদা লিখলাম, এই দুইটা জাবেদা আমাদের কি করতে হবে? এখানে লিখে দিতে হবে, অর্থাৎ এই যেখানে এই একই জায়গায় হবে, শুধুমাত্র আমাদের ইয়ারটা চেঞ্জ হবে। আমাদের এখানে ছিল 2020 সাল, এখানে হবে কত? 2021 সাল। অর্থাৎ 21 সালের সেম তারিখ দিতে হবে, ডিসেম্বর 31 দেওয়ার পরে যে দুইটা জাবেদা আমার 20 সালের শেষে দিলাম, ওই দুইটা জাবেদাকে কপি পেস্ট করে সেম অর্থাৎ দেখে দেখে লিখতে হবে। অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব কি হবে? ক্রেডিট। আর একটা লিখতে হবে কি? আয় সারাংশ হিসাব ডেবিট। আর অবশ্যই হিসাব কি লিখতে হবে? ক্রেডিট। যেহেতু পদ্ধতির নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আমার 20 সালে যে জাবেদাটা হবে, যে জাবেদায় যে টাকা হবে, আমাদের 21 সালেও টাকা কি হবে? সেম টাকা হবে, অর্থাৎ এই 51,000 টাকাই হবে। তাহলে আমরা নিশ্চয়ই তখন বুঝতে পারছি সরলরৈখিক পদ্ধতিতে আমাদের খুব ইজি করে তোমরা মনে রাখবা যে টোটাল জাবেদা হচ্ছে তিনটা, মূলত তিনটা। একটা হচ্ছে ক্রয় সংক্রান্ত, যেটার নাম হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটা হলো আমাদের অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। থার্ড যে জাবেদাটা আছে সেটা হলো আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। আমাদের যদি আরও 3 বছর চাইতো এই জাবেদাটা, 2020, 21, 22, 23, সেম শেষের দুইটা জাবেদা আমরা শুধুমাত্র সাল চেঞ্জ করে করে আমরা কি করে দিতাম? কপি পেস্ট করে দিতাম। যেহেতু সরলরৈখিক পদ্ধতি, আমাদের প্রতি বছর জাবেদার টাকার পরিমাণ কত হতো? এই 51,000 টাকায় হয়ে যেত প্রতি বছর। তাহলে আমরা দেখতে পেলাম যে সরলরৈখিক পদ্ধতিতে জাবেদা লেখাটা খুবই ইজি। তোমাদের একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে সাউন্ড প্রবলেম হচ্ছে। তোমাদের অনেকেরই নেটে প্রবলেম, অথবা আমার একটা প্রবলেম থাকতে পারে। যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে তোমরা একটু পরে দেখে নিবা। আমাদের মনে হয় যে এখন ঠিক হয়ে গেছে আমার নেটটা। তোমরা একটু তোমাদের নেটটা একটু কানেকশন করে নাও, ভালো করে কানেকশন করে নাও আমাদের। আর আমার কথা স্পষ্ট বুঝতে পারো কিনা একটু কমেন্টসে তোমরা একটু জানিয়ে দাও, তাহলে আমি একটু জুড়ে বলবো। গ নাম্বারে এখানে আমাদের একটা জিনিস ছিল যে প্রতিষ্ঠানের 2020, 2021, 2022 সালের অবশ্যই হিসাব প্রস্তুত করো। অবশ্যই হিসাব প্রস্তুত করতে গেলে আমাদেরকে কী কাজটা করতে হবে? যে কোনো হিসাব মানেই হচ্ছে আমাদের খতিয়ান তৈরি করতে হবে। এই খতিয়ানটা আমরা জানি, আমরা শিখছি এর আগে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমেরিকান পদ্ধতিতে, অর্থাৎ আমাদের চলমান জেড ছক, আর একটা হচ্ছে টি ছক। তবে আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে যদি একাধিক বছরের খতিয়ান তৈরি করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের টি ছক হচ্ছে বেটার অপশন। সেই ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের টি ছকে যেহেতু একটা চাইছে অবশ্যই হিসাব, এবং অবশ্যের ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা হলো অবশ্যই এটা হচ্ছে আমাদের টি ছক। টি ছকের ক্ষেত্রে আমাদের জাবেদার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমাদের জাবেদা যার খতিয়ান তৈরি করব, আমরা কার খতিয়ান তৈরি করতেছি? অবশ্যই হিসাব। তোমরা স্ক্রিনে একটা ছক দেখতে পাইতেছ, টি ছকের একটা ফরম্যাট। খতিয়ানের প্রথমে লেখা আছে তারিখ, তারপর লেখা আছে হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হচ্ছে ডেবিট অংশের কাজ। ক্রেডিট পাশে লেখা আছে তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, টাকা। সেম কাজগুলো আমাদের ডান পাশে লিখে দিতে হয়। আমরা জানি যে ডেবিট পাশে যে জিনিসগুলো লিখি আমরা টি ছকে, ক্রেডিট পাশে সেম জিনিসগুলো আমাদের লিখতে হয়। তো জাবেদা থেকে খতিয়ান আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় করেছি, দ্বিতীয় অধ্যায় করেছি। নবম দশম শ্রেণীতে জাবেদা থেকে খতিয়ান আমাদের খুব স্পষ্ট ধারণা আছে। তারপরে আমি আবার বলে দিচ্ছি, সেটা হলো আমরা যে জিনিসের খতিয়ানটা তৈরি করবো, অর্থাৎ যে আইটেমের খতিয়ান তৈরি করব, সেই আইটেমের খতিয়ান তৈরি করতে গেলে জাবেদায় তাকে আমার খুঁজতে হবে। একটু আমরা খুঁজে আসি। জাবেদার মধ্যে তোমরা দেখো 2020 সালে দ্বিতীয় জাবেদায় অবশ্যই লেখা আছে, তৃতীয় জাবেদায় অবশ্যই লেখা আছে, 21 সালে এখানে অবশ্যই লেখা আছে, এখানে অবশ্যই লেখা আছে। আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা কথা বলেছিলাম
যে আমার যদি এই জাবেদাগুলো আরও কয়েক বছর চাই, অর্থাৎ 22 সাল 23 সাল, তাহলে আমাদের এই শেষের দুইটা জাবেদা শুধুমাত্র 21 সালের জায়গায় কি হবে, 22 সাল লিখে লিখে কপি পেস্ট করে করে সেম টাকা বসিয়ে দেব। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, যেহেতু আমি অবশ্যই জাবেদা খতিয়ান তৈরি করতেছি, কোন জিনিসটা করতেছি, এইটা, তখন দেখতে হবে এটা 2020 ডিসেম্বর 31, এই অবশ্যই আছে ডেবিট পাশে, আমার ক্রেডিট পাশে কি লেখা আছে, পুঞ্জীভূত অবশ্যই হিসাব। আমার জাবেদার ঘরে, খতিয়ানের ঘরে, বিবরণের ঘরে কি লিখতে হবে, পুঞ্জীভূত অবশ্যই হিসাব। কি লিখতে হবে, পুঞ্জীভূত অবশ্যই হিসাব। টাকাটা কোথায় যাবে, এই টাকার ঘরে যাবে, 51,000 টাকা। যেহেতু আমাদের ফিগারই একটা আছে এখানে, তাহলে 51,000 নিচ দিয়ে একটা দাগ দিয়ে এখানে 51,000 টাকা লিখে ক্লোজ করে দিতে হবে। আমাদের সেকেন্ড জাবেদাটা কি ছিল, অর্থাৎ থার্ড জাবেদাটা কি ছিল, আয় সারাংশ হিসাব ডেবিট ছিল, অবশ্যই হিসাব ক্রেডিট ছিল। নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই হিসাবটা কোন পাশে লেখা আছে, ক্রেডিট পাশে লেখা আছে। কোন পাশে লেখা আছে, ক্রেডিট পাশে লেখা আছে। আমি যখন খতিয়ান তৈরি করতে হবে তখন আমি যাব কোন পাশে, ক্রেডিট পাশে। কোন পাশে চলে যাব, এই ক্রেডিট পাশে। 2020 ডিসেম্বর 31 আমার লিখতে হবে। আমি বলছিলাম যার খতিয়ান তৈরি করি জাবেদা লিখে হচ্ছে তার উল্টাটা। আমার এখানে জাবেদায় কী লেখা ছিল, আয় সারাংশ হিসাব ডেবিট ছিল, অবশ্যই হিসাব কী ছিল, ক্রেডিট ছিল। তো এখানে লিখতে হবে কি, আয় সারাংশ হিসাব। কি লিখতে হবে, আয় সারাংশ হিসাব। এই টাকাটা ক্রেডিট পাশে কেন গেল আমাদের, কারণ জাবেদায় স্পষ্ট লেখা ছিল আয় সারাংশ হিসাব ডেবিট আর অবশ্যই হিসাব ক্রেডিট। যেহেতু অবশ্যই আইটেম ক্রেডিট ছিল, টাকা যাবে ক্রেডিট পাশে। লিখতে হবে হচ্ছে কি আমাদের, যেটা আমাদের যার খতিয়ান তৈরি করতেছি তার যে বিপরীত যেটা লেখা আছে, আমাদের জাবেদ দ্বারা ছিল আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। এই কারণে এখানে লিখতে হবে আয় সারাংশ হিসাব। আমাদের 20 সালের দুইটা জাবেদা ছিল, দুইটা জাবেদার পোস্টিং আমরা অলরেডি দিয়ে ফেলছি। এবার 21 সাল কী করতে হবে, সেম কাজটা তোমাদের করতে হবে। এখানে লিখতে হবে কি, 2021 সাল। সেম জাবেদা ছিল আমাদের অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব কী ছিল, ক্রেডিট। তাহলে এখানে লিখতে হবে কি আমাদের, পুঞ্জীভূত অবশ্যই হিসাব। কি লিখতে হবে, পুঞ্জীভূত অবশ্যই হিসাব। পুঞ্জীভূত অবশ্যই হিসাব ডেবিট পাশে কেন লিখলাম আমরা, কারণ আমাদের জাবেদার মধ্যে এখানে অবশ্যই হিসাবটা কোন পাশে ছিল, ডেবিট পাশে ছিল। খতিয়ানে একটা জিনিস মনে রাখা বারবার জরুরি, যার খতিয়ান আমরা তৈরি করি সে কোন পাশে আছে, সে আছে ডেবিটে। এই কারণে আমার টাকাটা বসবে কোন পাশে, ডেবিট পাশে। 2021 সাল সেম কাজটা আমাদের ছিল, আয় সারাংশ হিসাব ডেবিট আর অবশ্যই হিসাব কী ছিল, ক্রেডিট। যেহেতু অবশ্যই হিসাব ক্রেডিট ছিল, এই কারণে আয় সারাংশ এখানে লিখতে হবে, টাকাটা কোন পাশে চলে যাবে, ক্রেডিট পাশে চলে যাবে। ঠিক 22 সাল একই জিনিস। যদি 23 সাল চাইতো, 24 সাল, 25 সাল, 26 সাল, অথবা তোমার প্রশ্ন যদি স্পেসিফিক উল্লেখ থাকতো যে প্রথম 4 বছর, প্রথম 3 বছর, প্রথম 5 বছর, তাহলে আমার অঙ্ক যে তারিখে শুরু হচ্ছে 2020 সাল থেকে, 20 সাল থেকে নিয়ে আমাদের 20, 21, 22, 23 এরকম করে যে কয় বছর আমাদের চাইতো সেই কয় বছরের আমরা কি করে দিতাম, খতিয়ান পোস্টিং দিয়ে দিতাম। এখন সৃজনশীলের কোনো জায়গায় কি তোমাদের প্রবলেম আছে কিনা একটু কমেন্টসে আমাকে জানাও, আমি বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দিই তোমাদের। মনে হয় আমাদের খুব বেশি সমস্যা থাকার কথা না। আমরা একটু আজকে হোমওয়ার্কে চলে যাব। সৃজনশীল প্রশ্ন কত, 3। সৃজনশীল প্রশ্ন 3 যখন আমি করতে যাব তখন আমার স্ক্রিনে একটা প্রশ্ন আসবে। এখানে প্রশ্নটা তোমরা একটু পড়ে রাখো সবাই। সাকিব ব্রাদার্স 2020 সালের 1 জানুয়ারি তারিখে চেকে, আমাদের এখানে নগদে লেখা নাই, লেখা আছে কিসে, চেকে লেখা আছে, 2 লক্ষ টাকা একটা যন্ত্র ক্রয় করলো। কত টাকার, 2 লক্ষ টাকা দিয়ে। যন্ত্রটির সম্ভাব্য আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর, 10 বছর। আয়ুষ্কাল শেষের ভগ্নাবশেষ মূল্য হবে কত, 0। সরল রৈখিক
অবলিক স্থির কিস্তি পদ্ধতি। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম সরলরৈখিকের আরেকটা নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে। খুব সহজ একটা প্রশ্ন, যে আমাদের মেশিনের মূল্য ছিল, যন্ত্রপাতিটির মূল্য ছিল কত টাকা? 2 লক্ষ টাকা। সম্ভাব্য আয়ুষ্কাল ধরা হয়েছিল কত বছর? 10 বছর। ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 0। আমাদের আগের অঙ্কটায় ভগ্নাবশেষ মূল্য ছিল 15,000 টাকা। এই অঙ্কের মধ্যে ভগ্নাবশেষ মূল্য আছে কত? 0। অর্থাৎ যেখানে 15,000 টাকা বসতো আমরা সেখানে 0 বসিয়ে দেব। এরপরে লেখা আছে প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে, অর্থাৎ 31 ডিসেম্বর তারিখে হিসাব শেষ হয়। নর্মালি আমাদের 31শে ডিসেম্বর তারিখে হিসাব শেষ হয়। এখন আমরা একটু লক্ষ্য করব সৃজনশীলে আমাদের কি চাইছে। প্রথমে চাইছে কি বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ বার্ষিক অবচয় নির্ণয় করো। আমাদের এতক্ষণে মনে হয় যে মুখস্থ হয়ে গেছে। বার্ষিক অবচয় নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই, অর্থাৎ নিচে লিখতে হবে আয়ুষ্কাল। এই সম্পত্তির ক্রয় মূল্য কত? 2 লক্ষ টাকা। তোমরা সেখানে বসাবে কত? 2 লক্ষ টাকা। আর ভগ্নাবশেষ মূল্য আছে কত? 0, অর্থাৎ 2 লক্ষ বিয়োগ 0 ডিভাইডেড বাই হচ্ছে কত? 10। তাহলে আমাদের মুখে মুখে আমরা বলতে পারি যে এটার অবশ্যই হবে কত? 20,000 টাকা। অর্থাৎ 2 লক্ষ থেকে 0 গেলে থাকে কত? 2 লক্ষ টাকা। তাকে 10 দিয়ে ভাগ দিলে কত থাকে? 20,000 টাকা। তাহলে আমরা ক নম্বর প্রশ্ন বুঝতে পারলাম যে ক নম্বরে কী চাইছে? বার্ষিক অবচয় নির্ণয় করো। বার্ষিক অবচয় আবারও বলে দিই আমি ফর্মুলাটা। যদি আমাদের প্রথম লেকচারে এটার একটা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি। সম্পত্তি বা যন্ত্রপাতি ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সম্পত্তির ক্রয় মূল্য ছিল কত? 2 লক্ষ টাকা। আর আমাদের ভগ্নাবশেষ মূল্য ছিল কত? 0। 2 লক্ষ থেকে 0 বাদ, 0 বাদ, ডিভাইডেড বাই কত? 10। 10 দিয়ে ভাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের ক নম্বর সৃজনশীল প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা হচ্ছে বলছে উপরিক্ত তথ্যাবলী হতে 2020 এবং 2021 সালের জাবেদা দাখিলা দেখাও। তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করছো, সৃজনশীল 2-এও কিন্তু আমাদের এই 2টা বছরের জাবেদা দাখিলা চাইছিল। তাহলে এই 2টা বছরের জাবেদা দাখিলা, যেহেতু আমি মেশিনটা ক্রয় করছি 2000 কত সালে? 20 সালে। মূল্য ছিল কত? 2 লক্ষ টাকা। তাহলে আমাদের জাবেদাটা কত হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট। কি বলছি? যন্ত্রপাতি হিসাব ডেবিট। তারিখের ঘরে লিখতে হবে 2020 জানুয়ারি 1। কত টাকা যাবে? 2 লক্ষ টাকা। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটা হবে ডিসেম্বর 31, 2020 সাল। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সেম সৃজনশীল 2-এর মতো। টাকা হবে কত? 20,000। থার্ড যে জাবেদাটা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। 2020 ডিসেম্বর 31 তারিখের। এখানেও টাকা হবে কত আমাদের? 20,000 টাকা। এরপরে 2021 সালে সেম সৃজনশীল 2-এর মতো করে শেষের 2টা জাবেদাকে কপি পেস্ট করতে হবে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। টাকা হবে 20,000। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত আমাদের? 20,000 টাকা। এটা আমাদের সেম সৃজনশীল 2-এ যে 5টা জাবেদা হয়েছে, এখন আমাদের সেম 5টা জাবেদাই হবে। থার্ড যে অপশনটা আছে, প্রথম 2 বছরের যন্ত্রপাতি হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। অর্থাৎ 2টা খতিয়ান চাইছে, একটা হলো যন্ত্রপাতি আর একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। আমরা একটু সৃজনশীল 2 থেকে একটু ঘুরে আসি। সৃজনশীল 2-এ দেখতে পাচ্ছ যে আমাদের কতগুলো জাবেদা ছিল? 5টা জাবেদা ছিল। এখানে জাবেদা হবে কয়টা? 3 নাম্বার সৃজনশীল। এই 5টা জাবেদাই হবে টাকার ঘরে। এখানে বসবে 2 লক্ষ, এখানে সব কয়টা ঘরে বসবে কত করে? 20,000 টাকা করে। আর সমস্ত কিছু কি থাকবে? কপি পেস্ট করে করে শুধু বসিয়ে দেবা। এই জাবেদার সাহায্যে তোমরা একটা খতিয়ান তৈরি করবে। যে খতিয়ান, 2টা খতিয়ান চাইছে, সরি 2টা খতিয়ান তৈরি করতে হবে। একটা হচ্ছে কি আমাদের যন্ত্রপাতি হিসাব, আর একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। এই 2টা খতিয়ান, অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেটা আগামী ক্লাসে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে না, আমি কমেন্টস বক্সে আগামীকাল এই প্রশ্নের সমাধানটা দিয়ে দিব। তার আগে তোমরা যারা অঙ্কটা করতে পারবা তারা হচ্ছে গ্রুপে অথবা মেসেঞ্জারে এর সলিউশনটা ছবি তুলে দিয়ে রাখবে। আশা করি আমরা সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে মোটামুটি ভালো ধারণা লাভ করতে পারছি। আমাদের আগামী যেদিন আমরা ক্লাসটা নেব
তখন হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি নিয়ে কথা বলবো। ক্রমহ্রাসমান জের পদ্ধতি হচ্ছে অন্য একটা পদ্ধতি, খুব মজার একটা পদ্ধতি। এই পদ্ধতিতে হচ্ছে আমরা প্রথমে বেসিক কিছু ধারণা দেব, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, কিছু সৃজনশীলের প্র্যাকটিস করতে হবে। কিছু প্রশ্ন আসে আমাদের হচ্ছে কম্বাইন। কম্বাইন প্রশ্নগুলো কি আসে? কম্বাইন প্রশ্নের মধ্যে থাকে হচ্ছে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এগুলো মিলিয়ে হচ্ছে একটা কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলো আমাদের বহুবার প্রশ্ন হচ্ছে এসেছে। তো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমিকভাবে অধ্যায়টা ভালো করে বুঝিয়ে দিতে। এবং প্রতি বছর যেহেতু এখানে বোর্ড কোশ্চেনে প্রশ্ন আসে, আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে খুব ভালো ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে। তোমরা যারা এখন ক্লাসে অংশগ্রহণ করেছিলে অবশ্যই শেয়ার করে দিবে, যাতে বাকিরা ক্লাসটার ভিডিও পরবর্তীতে দেখতে পায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।